অধীর রুমে প্রবেশের সাথে তান্হা মাথায় ঘোমটা টেনে একটু নড়ে চড়ে বসে। এভাবে কিছুক্ষণ বসে থাকে তান্হা, কিন্তু ও অধীরের আর সারা শব্দ পায় না। তাই তান্হা মাথার ঘোমটা সরিয়ে চারিদিকে তাকায়, বুঝতে চেষ্টা করে অধীর কোথায় আছে। তখন দেখতে পায় অধীর খাটের একপাশে দাঁড়িয়ে আছে। তান্হা অধীরের দিকে তাকায়, যে কিনা তান্হার দিকে তাকিয়ে আছে। অধীরকে দেখে তান্হা অনেক ভয় পেয়ে যায়। অধীরের শার্টের বিভিন্ন জায়গায় রক্তের দাগ লাগানো, চুলগুলো কেমন এলোমেলো। দেখে মনে হচ্ছে এক্ষুনি যেন কিছু একটা বড়সড় হয়ে গেছে অধীরের সাথে। তান্না ভয়ে রেখে অস্থির হয়ে অধীরের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আপনার শরীরে রক্ত কেন? কে মেরেছে আপনাকে? নাকি অ্যাক্সিডেন্ট করেছেন আপনি? কি হয়েছে বলুন না দেখি, কি হয়েছে? বলে অধীরের শার্ট খুলতে যায়। তান্না অস্থির হয়ে যাচ্ছে অধীরকে এমন অবস্থায় দেখে। তান্না অধীরের শার্ট খুলে দেয়। অধীর শুধু তাকিয়ে থাকে, দেখতে থাকে তান্নাকে। তান্না যে ওকে নিয়ে কতটা সিরিয়াস সেটি অধীর বুঝতে পারে। শার্ট খুলে দেখে অধীরের শরীরে কোথায় কোনো ক্ষত নেই। তাই তান্না একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর অবাক হয়ে অধীরকে জিজ্ঞেস করে, আপনার তো কিছু হয়নি, তাহলে এত রক্ত কেন আপনার শরীরে? আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে নিয়ে। অধীর মুচকি এসে শান্ত গলায় বলে, আমার কিছু হয়নি তো। তাহলে আপনার শার্টে এত রক্ত আসলো কোথা থেকে? অধীর কিছুক্ষণ নীরব থেকে বলে, আসলে রাস্তায় একজন লোক অ্যাক্সিডেন্ট করেছিল, আর তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় রক্ত লেগে গেছে। অধীর যেন কিছু একটা লুকিয়ে যায় তানহার কাছে। ও যেটা বলেছে সেটা সত্যি না তো? অধীরের মুখ দেখে কিছুটা হলেও বোঝা যাচ্ছে। তানহা অধীরের দিকে তাকায় আর বোঝার চেষ্টা করে অধীর কি আসলে তাকে সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। আবার ভাবে অধীর তো ওকে মিথ্যা বলবে না, মিথ্যে বলে অধীরের কি লাভ। হয়তো তানহা বেশি বেশি ভাবছে অধীরকে নিয়ে, তাই ওর এমন মনে হচ্ছে। তানহা আর কথা না বাড়িয়ে অধীরকে বলে, যান ফ্রেশ হয়ে আসুন, আপনার শরীর থেকে কেমন গন্ধ আসছে। অধীরও আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। 30 মিনিট সময় নিয়ে অধীর শাওয়ার নিয়ে বের হয়, একটা ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার পরে। এসে থেকে তান্না ঘুমিয়ে পড়েছে। তান্নাকে ঘুমোতে দেখে অধীর মুচকি হাসে আর বলে, এই মেয়েটা আর বড় হলো না, আজ কিনা ওর বাসর রাত কোথায় একটু স্বামীর জন্য অপেক্ষা করবে, একসাথে ঘুমাবে তা না, স্বামীকে রেখেই ঘুমিয়ে পড়ছে আজব। অধীর আর ডাকে না তান্নাকে, শুধু ওর গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। আজও অনেক টায়ার্ড সারাদিনে এবং রাতে অনেক ধকল গেছে ওর ওপর দিয়ে, তাই অধীর তাড়াতাড়ি শুয়ে পড়ে। জনি আর জিসান সারা ঘরে তাণ্ডব চালাচ্ছে। কখনো ঘরের জিনিসপত্র ভাঙছে তো কখনো ওদের লোকদের গুলি করে মারছে। সবাই অনেক ভয়ে আছে ওদের আচরণে। কখন কার প্রাণ চলে যায় বলা যায় না। প্রচণ্ড রেগে আছে দুই ভাই। রাগের একমাত্র কারণ হলো রায়ান। আজ রায়ান ওদের কিছু লোককে মেরে দিয়েছে, আর দুজন হসপিটালে আছে। বাঁচবে নাকি সেটা বলা যাচ্ছে না। আজ ওদের কিছু লোক রায়ানের পিছু নিয়েছিল। রায়ান কোথায় থাকে, ওর আসল পরিচয় কী সেটা জানার জন্য। জনি আর জিসান ওদের কিছু লোককে বলে দেয় রায়ানকে ফলো করতে। কিন্তু ওরা যে রায়ানকে ফলো করছে সেটা রায়ান বুঝতে পেরে যায়। কিন্তু এটা যে রায়ান বুঝতে পেরেছে সেটা ওই লোকগুলোকে বুঝতে দেয় না। কৌশলে ওই লোকদের একটা জায়গায় নিয়ে যায়, আর লোকগুলো বুঝতে না পেরে রায়ানের পিছু পিছু যায়। আর রায়ান সেখানে ওই লোকগুলোকে কৌশলে মেরে দেয়। আর সেখানে দেওয়ালে একটা ধমকিস্বরূপ কথা লিখে যায়। আর সেটা যখন জনিরা জানতে পারে তাতে দুই ভাই রেগে যায়, আর রাগ থেকেই তাণ্ডব চালাচ্ছে এবং নিজেদের লোকেদের মারছে। অস্ত্র ভাষায় গালিগালাজ করছে। রাজ এসেছিল জনিদের সাথে দেখা করতে, কিন্তু এসে ওদের এমন কাণ্ড দেখে সে নিজেও ভয় পেয়ে যায়। ও আর সাহস হয় না জনিদের সাথে দেখা করার, তাই ও দেখা না করে চলে যায় সেখান থেকে, কাল দেখা করবে বলে। সকাল 8টায় ঘুম ভাঙে তান্হার। তখন ওর মনে পড়ে ও রাতে অধীরকে রেখেই ঘুমিয়ে পড়েছিল। এটা ভেবে বেচারি মাথায় হাত দেয়। কাল ওর বাসর রাত ছিল, আর বাসর রাত নিয়ে ওর কত স্বপ্নই না ছিল। আর ও কিনা বাসর রাতে বরকে রেখে একা একা ঘুমিয়ে পড়ল। এটাও কি করলো? তাই ও নিজেকে বলে, ছি, তানহা ছি, এটা তুই কি করলি? নিজেই নিজের বাসর রাতের সব স্বপ্ন মাটি করে দিলি। তুই তো একটা বলদ রে তানহা। কোথায় বাসর রাতে স্বামীর সেবা করবি, স্বামীর সাথে বন্ধুত্ব করবি, স্বামীর সম্পর্কে সব জানবি, স্বামীর কি লাগে না লাগে তা জিজ্ঞেস করবি, তা না তুই ঘুমিয়ে পড়লি। ধুর, ভাল লাগে না। আমি কখন যে কি করি না করি কিছুই বুঝতে পারি না। নিজের মাথায় নিজে চাপড় মেরে তান্হা ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। তারপর লম্বা একটা শাওয়ার নিয়ে গোলাপি রঙের একটা সুতি শাড়ি পরে বের হয়। এসে দেখে অধীর এখনও ঘুমাচ্ছে। তান্হা অধীরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। এই ঘুমন্ত অবস্থাতে কি মায়াবী লাগছে অধীরকে। কি নিষ্পাপ চেহারা, তান্হা যেন হারিয়ে যাচ্ছে অধীরের এই ঘুমন্ত চেহারার মধ্যে। তান্হা আরও কাছ থেকে অধীরের ঘুমন্ত ফর্সা মুখ দেখার জন্য অধীরের দিকে এগিয়ে যায়।
এগিয়ে যেতে যেতে ও অধীরের একেবারে কাছে চলে যায়। তানহার ইচ্ছে করে অধীরের ঘুমন্ত মুখটা একবার ছুঁয়ে দিতে, তাই তানহা অধীরের মুখের কাছে গিয়ে একটু ঝুঁকে দাঁড়ায় আর অধীরের কপালে হাত রাখে। তখনই অধীর ওর চোখ মেরে তাকায় আর বলে, কি বেবি, চুমু দিতে ইচ্ছে করছে নাকি? অধীরের হঠাৎ আচমকা কথা বলায় যেন তানহা ভয় পেয়ে যায়, তাই ও দ্রুত সরে যায় অধীরের থেকে আর অধীরকে বলে, কি বলছেন কি? চুমু দেবো মানে? আমি আমি তো কি বললেই তো পারিস, চুমু দিতে আসছিলি, এত তুতলানোর কি আছে? একটা চুমু দিয়ে দে, চুমু দিলে আমি কিন্তু মাইন্ড করব না। চুমু দিতে পারিস, দে তো, দে দে। অধীর দুষ্টু হেসে বলে, কি বলছেন কি? চুমু দিতে যাব কেন? আপনি এত নির্লজ্জ কেন বলুন তো? আমি নির্লজ্জ হতে যাব কেন আজব? নিজের বউয়ের কাছেই তো চুমু চেয়েছি, অন্য কারো কাছে তো চুমু চাইনি। নে এবার দিয়ে দে একটা চুমু, তাড়াতাড়ি কর, আমার কিন্তু ধৈর্য নাই, ওয়েট করতে পারি না। আসছে, ওনাকে নাকি চুমু দিতে হবে। যত সব নির্লজ্জ লোক একটা। আবারও নির্লজ্জ বলছিস কাকে? বউয়ের কাছে চুমু চাওয়া কি নির্লজ্জের কাজ নাকি? আজব পাবলিক তো। এখানে তুই নির্লজ্জের দেখলিটা কি? এখন কি তুই চুমু দিবি নাকি না? আমি কিন্তু নিজের জিনিস জোর করে নিয়ে নিতে পারি, সেটা কিন্তু বেশি ডিপলি ভাবে। তানহা মনে মনে ভাবে, এই লোক বলছেটা কি? ডিপলি ভাবে নেবে মানে কি? কি বোঝাতে চাচ্ছে উনি? কি হলো, কি ভাবছিস? তুই কি চুমু দিবি নাকি আমি নিজেরটা নিজে হাসিল করে নেব? তানহা তো এবার কিছুটা ভয় পেয়ে যায়। ও কি করবে এখন? ও তো শুধু অধীরকে একটু ছুঁয়ে দেখতে চেয়েছিল, আর এই লোক সেটাকে তিল থেকে তাল বানাই দিছে। এখন ও কি করবে? যদি নিজে থেকে চুমু না দেয়, তাহলে যদি অধীর জোর করে ওকে কিস করে দেয়? এই লোককে দিয়ে তো বিশ্বাস নেই, যা বলে তাই করে। তানহার ভাবনার মধ্যেই অধীর এসে তানহার দুই গালে দুইটা চুমু দিয়ে দেয় আর বলে, আমার আবার ধৈর্য শক্তি কম, তাই অপেক্ষা করতে পারলাম না। বলে ওয়াশরুমে চলে যায়। আর তানহা তো অবাক হয়ে যায় অধীরের আচমকা এমন কাণ্ডে। ও দুই গালে হাত দিয়ে ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকে। ও যেন অধীরের এমন কাণ্ডে নিস্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তারপর ও ধ্যান ভাঙে আর মনে মনে বলে, এই লোক তো এমনই, যা বলে তাই করে। এতে আর অবাক হয়ে লাভ কি? তার থেকে বরং নিচে যাই, নানু নানা ভাইয়ের কাছে, দেখি ওনারা কি করছে। এখানে থাকলে আবার উনি কোন কাণ্ড ঘটায় কে জানে। তারপর তান্না নিচে চলে যায় ও নানা নানুর কাছে। অধীর এতক্ষণ ওয়াশরুমের পাশে থেকে তান্নাকে দেখছিল আর হাসছিল তান্নার এমন কাণ্ডে। তান্না নিচে যেতেই অধীরও চলে যায় ওয়াশরুমে। তান্না নিচে এসে তাকে ওর নানু নানা ভাই দুজনে গল্প করেছে বাকি সব মেহমান এবং প্রতিবেশীদের সাথে। তান্নাকে দেখে ওর নানু ওকে নিজের কাছে ডাকেন। তান্না ওর নানুর পাশে গিয়ে বসে। পাড়া প্রতিবেশীরা এসেছে নতুন বউ দেখতে। তান্নাকে দেখে সবাই ওর নানুকে বলে, মাশাল্লাহ, তোমার নাতবো তো অনেক সুন্দর। একজন প্রতিবেশী বলে, আমাদের অরুণা কি কম সুন্দর ছিল নাকি? অরুণার মেয়ে ওর মতোই দেখতে হয়েছে। আরেকজন প্রতিবেশী মহিলা বলেন, তার বলতে যেমন অরুণা সুন্দর, ওর মেয়েও ওর মতোই সুন্দরী। এভাবে প্রতিবেশীরা আরও বিভিন্ন গল্পগুজব করে যে যার বাড়িতে চলে যায়। তানহাও ওর নানা নানুর সাথে গল্প করায় ব্যস্ত হয়ে পড়ে। তানহার নানু ওকে কানে কানে জিজ্ঞেস করেন, কাল রাতে কি হলো রে তোর আর ওদের মধ্যে? বাসর ঘরে কি বিড়াল মারতে পারলি? তানহা মুখ ফুলিয়ে বলে, নানু, তুমিও না কি যে বলো! বাসর ঘরে বিড়াল মারতে যাব কেন? বিড়াল কত কিউট একটা প্রাণী, বিড়ালকে কি মারা যায় নাকি? আনোয়ারা বেগম মুখ টিপে হেসে বলেন, আরে আমি তো বিড়াল মারতে ওই বিড়ালের কথা বলিনি। আমি বলতে চাচ্ছি যে তোর আর ওদের মধ্যে কিছু কি হয়েছে? ওদের কি তোকে আদর করেছে, চুমু দিয়েছে? নানুর মুখে এমন কথা শোনায় তান্নার কাশি উঠে যায়। কি রে, কি হলো তোর? শুকনো মুখে কাটছিস কেন? এই নে পানি খা। বলে তান্নাকে পানি এগিয়ে দেন ওর নানা মন্নাফ মির্জা। তান্নাও পানিটা খেয়ে নিয়ে গ্লাসটা পাশে রেখে দেয়। ওর নানু আবারও ফিসফিস করে বলেন, কি রে তানহা, বললি না যে তোর আর ওদের মধ্যে কাল রাতে কি হলো? তান্না ও নানুকে থামিয়ে দিয়ে বলে, নানু, তুমিও না! আর আমাদের মধ্যে কি হয়েছে সেটা তোমাকে বলতে যাব কেন? তোমার জামাইয়ের সাথে তোমার কি হয়েছিল বাসর রাতে, সেটা কি তুমি আমাকে বলেছিলে নাকি, যে এখন আমি আমারটা তোমাকে বলবো? আনোয়ারা বেগম মুখ গোমরা করে বলেন, আমার বাসায় রাতে তুই যাচ্ছিস নাকি? থাকলে তো বলতাম।
আর তোর বাসর রাতে কাহিনী শোনার জন্য আমি এসেছি। তাহলে আমাকে বল কি হয়েছে। আমি কিন্তু কাউকে বলবো না, তুই চাইলে আমাকে বলতে পারিস। তানহা ভেংচি কেটে বলে, এ আসছে ওনাকে নাকি আমি আমার বাসর রাতের কাহিনী বলবো? খেয়ে দিয়ে তো আমার কোনো কাজ নাই। আনোয়ারা বেগম মন খারাপ করার ভান করে বলেন। আচ্ছা বলিস না। তানহা বুঝতে পারে ওর নানু মন খারাপ করেছে, তাই ও ওর নানুকে বলে, আচ্ছা বলছি তুমি মন খারাপ করো না। আসলে কাল রাতে আমার মধ্যে কিছুই হয়নি তো, আমি রাতে ওনাকে রেখে ঘুমিয়ে পড়েছি। এ কি রে, কি করছিস রে তুই? তানহা, তুই কি করে পারলি আমার এত সুন্দর নাতিকে রেখে ঘুমাতে? তো কি করতাম, তোমার নাতিরে কোলে নিয়ে বসে থাকতাম নাকি আজব? এখন এসব বাদ দিয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসো, আমার অনেক খিদে লাগছে। ওর নানু আর কথা বাড়ান না, চলে যান খাবার আনতে। তারপর সার্ভেন্টকে দিয়ে খাবার পাঠিয়ে দেন। তানহাও নাস্তা করাতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে বেচারা অধীর অনেকক্ষণ ধরে বউয়ের জন্য ঘরে অপেক্ষা করছিল। ভেবেছিল বউ নাস্তা নিয়ে রুমে আসবে, কিন্তু না, ওর বউয়ের তো রুমে আসার কোনো খবরই নেই। এতে অধীরের অনেক রাগ হয় তানহার ওপর। নিচে এত কি করছে ওর বউ? নতুন বিয়ে হয়েছে, কোথায় সবসময় স্বামীর পেছনে চিপকে থাকবে? তা না, ও গিয়ে নিচে বসে আছে। তাহলে কেন বিয়ে করেছে এই মেয়ে? অধীর আর কিছু ভাবতে পারছে না। একদিকে তানহার ওপর অনেক রাগ জমেছে ওর, আর অন্যদিকে অনেক খিদে পেয়েছে বেচারার। এখানে বসে আর তানহার অপেক্ষা করতে পারছে না, তাই অধীর নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে তানহা তো আরাম করে বসে বসে খাবার খাচ্ছে। অন্যদিকে অধীর যে না খেয়ে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই। রাগে তো অধীরের গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে তানহা দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু ও চাইলে থাপ্পড় মারতে পারছে না। অধীর রাগে ফোঁসফোঁস করতে করতে তানহার পাশে গিয়ে বসে। তানহা অধীরকে দেখেও যেন দেখেনি, ও নিজের মতন খেতে থাকে। এতে যেন অধীরের রাগ আরও বেড়ে যায়। ও চেঁচিয়ে সার্ভেন্টকে বলে, আমার নাস্তা কোথায়, তাড়াতাড়ি নাস্তা সার্ভ করো। অধীরের এমন চেঁচানোতে সার্ভেন্টরা ভয় পেয়ে যায়। যে যেভাবে পারছে তাড়াহুড়ো করে খাবার সার্ভ করতে থাকে। এতে এতে করে ভুলবশত খাবার পড়ে যায় অধীরের ওপর। তাতে অধীরের রাগ অতিমাত্রায় বেড়ে যায়। যে সার্ভেন্ট খাবারটা ফেলেছে তাকে অনেক জোরে একটা থাপ্পড় মেরে দেয়। অধীর একে একে আরও 3টে থাপ্পড় বসিয়ে দেয়, নিজের সব রাগ মেটায় সার্ভেন্টের ওপর। তাতেও যেন অধীরের রাগ কমছে না। তানার ওপরে সব রাগ ও বাকি সার্ভেন্টের ওপর ঝাঁপতে থাকে। এভাবে অনেকক্ষণ সবাইকে বকাবকি করেও ওর রুমে চলে যায়। তান্না তো অধীরের এইরূপ আচরণ বোকার মতন তাকিয়ে তাকিয়ে দেখছিল এতক্ষণ। ও বুঝতে পারছিল না এই সামান্য কারণে এত রেগে যাওয়ার কি হলো। এত রেগে গেল কেন অধীর এইটুকু কারণে? কিছুই মাথায় ঢুকছে না তানহার। এতক্ষণ আনোয়ারা বেগম আর মন্নাফ মির্জাও বসে বসে দেখছিলেন অধীরের কাণ্ড, কিন্তু এটা নিয়ে ওনারা অধীরকে কিছু বলতে পারছিলেন না। অধীরকে কিছু বলতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে সেটা ওনারা ভালো করেই জানেন, কিন্তু ওনারাও বুঝতে পারছিলেন না অধীরের রেগে যাওয়ার কারণটা। কিছুক্ষণ পর মন্নাফ মির্জা অধীরের রুমে গিয়ে ওকে জিজ্ঞেস করেন, অধীর, তুই রেগে আসিস কেন? আর সামান্য কারণে সার্ভেন্টের সাথে কেন এমন আচরণ করলি? অধীর রুমে বসে বসে ল্যাপটপে কাজ করছিল। ও এখনও অনেক রেগে আছে, তাই ও যেন মন্নাফ মির্জার কথা শুনেও শোনেনি। ওনার কথার কোনো জবাব দেয় না। মন্নাফ মির্জা তখন কণ্ঠে একটু তেজ এনে বলেন, কি হলো অধীর? আমি তোকে কিছু বলছি, কথা কি কানে যাচ্ছে না? দিন দিন কিন্তু তুই লিমিট ক্রস করে যাচ্ছিস। এত রাগ কিন্তু ভালো না। মন্নাফ মির্জার এই কথা শুনে যেন অধীর আর রাগ কন্ট্রোল করতে পারে না। ওর দাদাইকে বলে, আমি কি করব না করব সেটা কাউকে বলে করি না, আর আমি কারো কথা শুনতে বাধ্য নই। দাদাই, আমি কেমন সেটা তুমি ভালো করেই জানো, তাই প্লিজ আমাকে জ্ঞান দিতে এসো না। তোমার বয়স হয়েছে, যাও রুমে যে রেস্ট নাও, আর আমাকে আমার কাজ করতে দাও। মন্নাফ মির্জা বুঝতে পারেন অধীরকে কিছু বলে কোনো লাভ নেই। ও কারো কথাই শোনে না, আর শুনবেও না। তাই তিনি আর কোনো কথা বাড়ান না। তিনি এসেছিলেন অধীরকে একটা কথা বলতে, তাই সেটা বলে তিনি চলে যাবেন এখান থেকে। তিনি অধীরকে বলেন, সন্ধ্যায় তোরা টানা রিসেপশন পার্টি রেখেছি, আমি আর তোর বাবা। তো আমরা চাই তুই আর তানা সেটাতে অ্যাটেন্ড কর। অধীর একটু ভেবে বলে, ঠিক আছে। তারপর মন্নাফ মির্জা চলে যান। তানহা রুমে আসতে অনেক ভয় পাচ্ছে, আর রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে রুমে যাবে কিনা। অদিত তো অনেক রেগে আছে, আর সেই রাগ যদি আবার তান্নার ওপর ঝাড়ে তখন কি হবে বলা তো যায় না। কখন কি করে তান্নার সাথে। এমনিতেও বেচারি তান্না
অধীরকে অনেক ভয় পায়। তার উপর অধীর রেগে আছে, এতে তান্না আরও দ্বিগুণ ভয় পায়। তার উপরও ও কি করবে, রুমে তো যেতেই হবে ওকে। ওর নানু যে অধীরের খাবার নিয়ে পাঠিয়েছে, তান্না যেন সেটা অধীরকে দেয়। তাই তো তান্না ভয় পাওয়া সত্ত্বেও খাবার নিয়ে চলে এসেছে। তান্না ভয়ে ভয়ে রুমে প্রবেশ করে। রুমে এসে দেখে অধীর ল্যাপটপে কিছু করছে। তান্না ভয়ে ভয়ে অধীরের সামনে গিয়ে দাঁড়ায়। অধীর তান্নাকে এক পলক দেখে নিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দেয়। তান্না মনে সাহস নিয়ে অধীরের দিকে তাকিয়ে বলে, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। তখন তো নাস্তা করলেন না। নিন, এখন নাস্তা করে নিন। তান্নার কথা শুনে অধীর তান্নার দিকে তাকায় আর এক হাত দিয়ে ল্যাপটপ এক সাইডে রাখে। তারপর হঠাৎ টান দিয়ে তান্নাকে নিজের কোলে এনে ফেলে। হঠাৎ অধীরের এমন কাণ্ডে তান্না তো ভেবাচেকা খেয়ে যায় আর লজ্জা পায়। ও ভাবতে পারেনি অধীর এমন করবে। এই লোকটা যে হঠাৎ কী সব কাণ্ড করে না বুঝে ওঠে না। তান্না তাড়াতাড়ি করে অধীরের কোল থেকে উঠতে যায়, কিন্তু উঠতে পারে না। অধীর তান্নাকে আরও জোরে শক্ত করে ওর কোমর ধরে রাখে। এতে তান্না আরও বেশি লজ্জা পেয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, পাখিরা নিজেদের বাসায় ফিরতে ব্যস্ত। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দে মুখরিত পরিবেশ। ব্যালকনির একপাশে বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে তান্না আর ভাবছে সকলের কথা। কিভাবে অধীর ওকে টান মেরে নিজের কোলে বসিয়ে দিয়েছিল। ইস, কি লজ্জা মুখরিত পরিবেশ ছিল তখন। এসব ভেবে তান্না মুচকি মুচকি হাসতে থাকে। অধীর ওকে কোলে বসিয়ে বলেছিল, যদি তান্না নিজে হাতে অধীরকে খাইয়ে না দেয়, তাহলে শাস্তিস্বরূপ তান্নাকে 10টা কিস করতে হবে অধীরকে। কথাটা শুনে তো তান্না যেন আকাশ থেকে পড়ে। না খাইয়ে দিলে 10টা কিস দিতে হবে, এটা আবার কেমন শাস্তি ভাই? এরকম শাস্তি দেওয়ার কথা আজ প্রথম শুনল তান্না। তারপর আর কি, যদিও তান্না অধীরকে খাইয়ে দিতে চায়নি, কিন্তু 10টা কিস করার বদলে খাইয়ে দেওয়াই ভালো মনে করে ও, তাই তো অধীরকে খাইয়ে দিয়েছিল। তারপর অধীর বলেছে সকালে ওকে রেখে নাস্তা করে নিয়েছিল তান্না, সেটার শাস্তি নাকি বাকি আছে, রাতে সেই শাস্তি দেবে। এটা ভেবে তো তান্নার মনে ভয় ঢুকে যায়। রাতে অধীর তাকে কি শাস্তি দেবে কে জানে। সে থেকে বেচারি ভয়ে ভয়ে আছে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। তান্না ব্যালকনি থেকে রুমে চলে আসে। এসে মাগরিবের নামাজ আদায় করে নেয়। দেখতে দেখতে রাত 8টা হয়ে যায়। পার্লারের লোকেরা চলে আসে তান্নাকে সাজাতে। ছাদে ওদের রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। সব গেস্টরা একে একে চলে আসতে শুরু করেছে। তান্নার আব্বু আম্মু, বড় আম্মু, আদিব, আনায়া আর তাহমিনা, ওরা সবাইও চলে এসেছে এতক্ষণে। তাহমিনা এসে তানহার সাথে গল্প করতে থাকে আর ওর সাজগোজ দেখতে থাকে। তানহা পিঙ্ক কালারের একটা দামি লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি, ম্যাচিং হিজাব পরেছে। সবগুলো অধীরের পছন্দে কেনা। ওই দিন শপিংয়ে অধীর এগুলো কিনেছিল তানহার জন্য, যদিও বা সবাই এগুলো দেখেনি কেনার সময়। অধীর এগুলো পার্সোনালি কিনেছিল তানহাকে সারপ্রাইজ দেবে বলে। তাই তো আজ এগুলো দিয়ে বলল তানহা যেন এগুলো আজকে পরে। অধীরের থেকে এগুলো পেয়ে তো তানহার অনেক খুশি হয়ে যায়, তাই ও খুশি খুশি এগুলো পরে নেয়। ভাই, আপনি রেগে যাবেন না। ওই জনি আর জিসান তো আপনার কিছুই করতে পারবে না। আপনি তো হলেন রাজা, মানে সিংহ, আর ওরা তো বিড়াল। বিড়াল কি আর সিংহের কিছু করতে পারবে? ওই বিড়ালদের মারতে তো আপনার বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটেই ওদেরকে শেষ করে দিতে পারবেন আপনি। রায়ান পায়ের ওপর পা তুলে একটা সিগারেট ধরিয়ে সেটা মুখে পুরে নেয়। কিছুক্ষণ পর পর ধোঁয়া উড়াতে উড়াতে বলে, তুই একদম ঠিক বলেছিস রিক। ওই বিড়ালরা তো আমার কিছুই করতে পারবে না, আর আগেই আমি ওদের দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি। কিন্তু বলে জোরে জোরে হাসতে থাকে রায়ান। জি ভাই, একদম। তো রিক, এবার যে আমি আর ওদের সাথে লুকোচুরি খেলা আর খেলতে পারছি না, এবার আমি ওদের সাথে সামনাসামনি খেলবো। তা না হলে তো এই খেলাতে আমি মজা পাচ্ছি না। এবার হবে ওদের সাথে আমার সামনাসামনি লড়াই। আমি জানি ওরা আমার পরিচয় বের করার জন্য উঠে পড়ে লেগেছে, তাই ভাবছি ওদের আর কষ্ট করাবো না। সিংহকে তো এভাবে লুকিয়ে থাকলে মানায় না, রাজাকে তো সবার সামনে আসতেই হয়। তাই এবার রাজা সবার সামনে আসবে। কিন্তু ভাই, এতে যদি আপনার কোনো ক্ষতি হয়? আমার কিছু হবে না রিক। রাজা রাজাই থাকে, রাজাদের কিছু হয় না। আর রাজারা যদি ভিতর মতো লুকিয়ে থাকে তাহলে তো তাকে রাজা বলা মানায় না। এবার রাজাকে প্রকাশ্যে সকলের সামনে আসতে হবে, তবেই না রাজাকে সকলে ভয় পাবে। জি ভাই, আপনি যেটা ভালো মনে করেন। অধীর সে সকালে বাইরে গিয়েছিল, তারপর থেকে ওর বাসায় আসার আর কোনো খবর নেই। অন্যদিকে আনোয়ারা বেগম, মন্নাফ মির্জা, করিম মির্জা অনেক টেনশনে আছেন অধীরকে নিয়ে। ছেলেটা যে সেই গেল আর আসলো না। ওর যে আজ রিসেপশন পার্টি আছে সেটা কেউ ভুলে গেছে নাকি? সব গেস্টরা চলে এসেছেন, তানহারও সাজগোজ কমপ্লিট, কিন্তু অধীরের খবর নেই।
ও না আসা পর্যন্ত অনুষ্ঠান শুরু করতে পারছে না। সকলে স্টেজে ওয়েট করছে বর বউয়ের জন্য, কিন্তু বর বউয়েরই কোনো খবর নেই। তান্নার আব্বু আম্মু নিচে আসেন দেখতে যে কেন এতক্ষণ ধরে তান্না আর অধীর স্টেজে যাচ্ছে না। সকলে বলাবলি করছে যে কি হলো, ওদের কারো কোনো খবর নেই কেন? শুধু শুধু কি ওনাদের অপেক্ষা করানো হচ্ছে এখানে? যেখানে বর বউয়ের খবর নেই সেখানে তাহলে ওনাদের কেন ইনভাইট করা হলো? তান্নার আব্বু এসে মন্নাফ মির্জাকে জিজ্ঞেস করেন, বাবা, অধীর কোথায়? এখনো তানহার অধীর স্টেজে যাচ্ছে না কেন? সবাই তো ওদের জন্য অপেক্ষা করছে, আর সবাই বলাবলি করছে কেন ওরা যাচ্ছে না। এটা শুনে মন্নাফ মির্জা বলেন, অধীরটা যে কোথায় গেছে আমরা কিছুই জানি না। ছেলেটা যে কেন এমন করে বুঝি না। আজ ওর রিসেপশন পার্টি, আর ওকে বাইরে না গেলে কি হতো না? কিন্তু না, তাকে বাইরে যেতেই হবে। তো বাইরে যখন যাবি তো আমাদেরকে বলে যা কোথায় যাচ্ছিস। আমাদের না বলিস। তানহাকে তো অন্তত বলে যেতে পারতো, তা না, কাউকে না বলে চলে গেল। এখন কি করব আমরা? আর কতক্ষণ বা ওয়েট করব? ও যদি পার্টিতে থাকার ইচ্ছে না থাকতো তাহলে তো সকালেই না করতে পারতো, তাহলে আমি এত আয়োজন করতাম না। এখন কি বলবো গেস্টদের? ওনারা কি না কি ভাবছে কে জানে। তখনই অধীর পেছন থেকে বলে ওঠে, দাদাই আমি চলে এসেছি, আর টেনশন করতে হবে না তোমাকে। আমি রেডি, চল স্টেজে যাওয়া যাক। মন্নাফ মির্জা তো রাগ হয় অধীরের কাণ্ডে। উনি রেগেছিলেন। উনি অধীরকে বলেন, তোর কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? আজকে তো তোর জন্য পার্টি রাখলাম, আর তুই সারাদিন বাইরে থেকে ঘুরে আসছিস। যদি তোর পার্টিতে থাকার ইচ্ছে নাই ছিল তাহলে তো বলেই দিতে পারতি, তাহলে পার্টি অ্যারেঞ্জ করতাম না। সবাই সেই কখন থেকে ওয়েট করছে তোর জন্য, জানিস তুই? গেস্টরা তো বলাবলি করছে আমাদের নিয়ে যে পার্টি অ্যারেঞ্জ করছি সেখানেই বর বউয়ের খবরই নেই। আরে দাদাই, তুমি কি এখন এসব নিয়ে আরও প্যাচাল পারবে? এতে তো আরও সময় নষ্ট হবে। তার থেকে চলো আমরা সবাই পার্টিতে যাই, সবাই তো ওয়েট করছে সেখানে। মনোয়ার শিকদার বলেন, অধীর ঠিক বলেছে বাবা। এখন এসব নিয়ে কথা বলে সময় নষ্ট না করে আমরা বরং গেস্টের কাছে যাই। সবাই তো ওখানে ওয়েট করছে ওদের জন্য। এসব নিয়ে বরং পরে কথা বলা যাবে। মন্নাফ মির্জা আর কথা বাড়ান না, শুধু অধীরকে বলেন, বাহিরের পোশাক চেঞ্জ করে পার্টিতে এসো, আমরা তানহাকে নিয়ে ওখানে যাচ্ছি। আমি আর তানহা একসাথে যাব স্টেজে। তানহাকে রেখে তোমরা চলে যাও, আর আমি চেঞ্জ করে তানহাকে নিয়ে আসছি। বলে অধীর চলে যায় চেঞ্জ করতে, আর তান্না দাঁড়িয়ে থাকে সেখানে। বাকিরা সবাই ছাদে চলে যায়। অধীর ব্ল্যাক শার্ট, ওপরে ব্ল্যাক কোট, ব্ল্যাক প্যান্ট, হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি, চুলগুলো ওপরে তুলে সুন্দর করে সেট করে নিয়েছে। তারপরও চলে আসে তান্নার কাছে। তান্না অধীরকে দেখে তো চোখ সরাতে পারছে না, তাকিয়ে থাকে ওর দিকে। অধীরও তান্নাকে দেখে তাকিয়ে থাকে ওর দিকে। তান্নাকে দেখে যেন ও চোখ সরাতেই পারছে না। ওর থেকে একদম গোলাপি পরি লাগছে তান্নাকে। ঠোঁট দুটো স্ট্রবেরি স্ট্রবেরি মনে হচ্ছে অধীরের কাছে। অধীর তো তান্না ঠোঁটের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ওর ইচ্ছে করছে এক্ষুনি তান্না স্ট্রবেরির মতন ঠোঁট দুটোতে চুমু খেতে। অধীর যেন ঘোরের মধ্যে চটে যাচ্ছে, তাই ও আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে তান্নার দিকে। এতে তো তান্না ভয় পেয়ে যায়। অধীর যত ওর কাছাকাছি আসছে তান্নার বুকের ভেতর দিরিম দিরিম শব্দ হচ্ছে। কেউ যেন বুকের ভেতর হাতুড়ে পেটা করছে। অধীর এক পা করে আগাচ্ছে তান্নার দিকে। এতে তান্না এক পা করে পেঁচাচ্ছে। পেঁচাতে পেঁচাতে তান্না এক পর্যায়ে দেওয়ালের সাথে লেগে অধীর এসে তান্নার মুখের কাছাকাছি এসে দাঁড়ায়। ওদের দুজনের নিঃশ্বাস দুজনের মুখে পড়ছে। ওদের দুজনের নিঃশ্বাস একে অপরের নিঃশ্বাসের সাথে বাড়ি খাচ্ছে। তান্নার হার্টবিট যেন ফাস্ট চলছে। অধীর আস্তে আস্তে তান্নার ঠোঁটের দিকে ঝুঁকে পড়ে। যখনই তান্নার ঠোঁটে কিস করতে যাবে তখনই তাহমিনা দৌড়ে এসে বলে, তোমাদের সবাই ডাকছে, তাড়াতাড়ি ছাদে যেতে বলেছে। এটা বলে তাহমিনা ওদের দুজনের দিকে তাকায়, আরও অপ্রস্তুত হয়ে যায়। ও বুঝতে পারে ভুল সময়ে ও এখানে এন্ট্রি নিয়েছে, তাই ও বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে ভুল সময় চলে এসেছে। তাহমিনার হঠাৎ আসাতে অধীর আর তান্না যেন অপ্রস্তুত হয়ে যায়। তান্না তো অনেক লজ্জা পেয়ে যায়। তান্না অধীরের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ায়। অধীরও নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে অ্যাটিটিউড নিয়ে দাঁড়ায়, যেন এখানে কিছুই হচ্ছিল না। তারপর অধীর আর কিছু না বলে অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যায়। আর তান্না বেচারি কি করবে? ও তো অনেক লজ্জা পেয়েছে।
ও জানে এখন তাহমিনা ওকে হাজারটা প্রশ্ন করবে আর জানতে চাইবে ওদের মধ্যে কি হয়েছে, ওরা এতক্ষণ কি করছিল না করছিল। তাই তান্হা তাহমিনাকে উপেক্ষা না করেও চলে যায় অধীরের পিছু পিছু। আর তাহমিনা বোকার মতন সেখানে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, যা বাবা, এটা কি হলো? ওরা আমাকে কোনো পাত্তা না দিয়ে দুইজন কেমন অ্যাটিটিউড নিয়ে চলে গেল, যেন এখানে কিছুই হয়নি। আজব। তারপর তাহমিনাও সেখানে দাঁড়িয়ে না থেকে ওদের পিছু পিছু চলে আসে। ছাদে এসে তানহা আর অধি দুজন দুজনের হাত ধরে স্টেজে গিয়ে দাঁড়ায়। সবাই ওদের দেখে বলাবলি করছে, দুজনকে অনেক মানিয়েছে, অনেক কিউট কাপল, দুজনকে কিউট লাগছে। রাত 12টা বাজে, সবাই ব্যস্ত খাওয়া দাওয়া করতে। সব গেস্টের জন্য একপাশে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। অন্যদিকে তাহমিনা আর আদিব দুজন দুজনকে দেখে যাচ্ছে আর একে অপরকে লজ্জা পাচ্ছে। তাদের প্রেমের এই হলো কিছুদিন, কিন্তু ওরা এই যে সেভাবে পার্সোনালি দেখা করেনি, শুধু কলেজে গেলে যে একটু আধটু দেখা হতো এই আর কি। কিন্তু তাহমিনা তানহার বিয়েতে আসায় ওর আর আদিবের দেখা হচ্ছে ক্ষণে ক্ষণে, আর একজন আরেকজনকে যখনই দেখে শুধু লজ্জা পায়, কথা বলা তো দূরেই থাক। তারপর সবাই মিলে একসাথে পিক তোলে। তানহা আর অধীরেরও কাপল পিক তোলা হয়, আর এভাবে সম্পূর্ণ হয় ওদের রিসেপশন। অনুষ্ঠান শেষে সবাই যে যার মতন চলে যায়। তানহার আব্বু আম্মুরাও সবাই তানহার থেকে বিদায় নিয়ে চলে যায়। রাত 2টা বাজে। তানহার অনেক ঘুম পাচ্ছে, শরীর অনেক ক্লান্ত লাগছে ওর। সন্ধ্যা থেকে কেমন ভারী লেহেঙ্গা পরে দাঁড়িয়েছিল, বসারও সুযোগ পায়নি বেচারি। একজন পরে আরেকজন শুধু পিক তুলছিল কাছে এসে। কোথায় ও ভাবলো সব কিছু শেষে রুমে এসে একটু রেস্ট নেবে, তা আর হচ্ছে কোথায়। অধীর ওকে ঘুমাতে দিচ্ছে না, ওর নাকি শাস্তি পাওয়া এখনও বাকি। তাই শাস্তি না পাওয়া পর্যন্ত নাকি তানহা ঘুমোতে পারবে না। তাই তো অধীর ওকে দাঁড় করিয়ে রেখেছে সেই কখন থেকে। পরনের লেহেঙ্গাটাও চেঞ্জ করতে দেয়নি। এটা পরে নাকি ওকে দাঁড়িয়ে থাকতে হবে অধীরের সামনে, আর অধীর নাকি ওকে এভাবে দেখবে সারা রাত। অন্যদিকে অধীর নিজে বেডে শুয়ে শুয়ে আরাম করছে আর তানহাকে দেখছে। এতে তানহার আরও বিরক্ত লাগছে আর রাগও হচ্ছে। তাই তানহা গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে অধীরকে বকে যাচ্ছে, লোকটার কি একটুও মায়া দয়া নেই ভেতরে? উনি কি বুঝতে পারছে না ও আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না, কষ্ট হচ্ছে? অসভ্য শয়তান পাজি পাষাণ লোক একটা। তান্না মনে মনে অধীরকে বকে বকে ওর গোষ্ঠী উদ্ধার করে ফেলছে, কিন্তু ভয়ে মুখে কিছু বলতে পারছে না বেচারি। এভাবে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তানহা। তারপর আর না পেরে এবার কেঁদে দেয় তানহা। অধীর এতক্ষণ তানহাকে দেখছিল। তানহার এভাবে গাল ফুলিয়ে থাকাতে তানহাকে দেখতে অধীরের ভালোই লাগছিল। হঠাৎ তানহার কান্নার আওয়াজে অধীর যেন বিরক্ত হয়। এই মেয়ে হঠাৎ কান্না করে কেমন সব কিছু নষ্ট করে দিল। ও তো কত সুন্দর করে দেখছিল তানহাকে, ওর গাল ফুলিয়ে রাখা কিউট চেহারা দেখছিল মন ভরে। কিন্তু এই মেয়ের তো সেটা সহ্য হলো না, কান্না করে সব মাটি করে দিল। অধীর বিরক্ত হয়ে বলল, কি হলো, কাঁদছিস কেন? তানহা কান্না করতে করতে বলে, তো কি করব, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? সেই সন্ধ্যা থেকে একবারও বসতে পারিনি, দাঁড়িয়ে আছি। আমার অনেক ক্লান্ত লাগছে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি। বলে আরও জোরে কেঁদে দেয় তানহা। অধীর বুঝতে পারে তানহার কষ্ট হচ্ছে, তাই ও কান্না করছে। এতে অধীরেরও একটু মায়া হলো তানহার ওপর, কিন্তু সেটা তানহাকে বুঝতে দেয় না ও। তানহাকে বলে, এটা তোর শাস্তি, জানিস না তুই? আর আমি কাউকে শাস্তি দেওয়ার বেলাতে সেটা কম করি না, যতটুকু শাস্তি তার প্রাপ্য তাকে ততটা শাস্তি দেই। এই কথা শুনে তানহা অসহায় চোখে তাকায় অধীরের দিকে। অধীর বুঝতে পারে তানহার সত্যিই কষ্ট হচ্ছে, তাই ও তানহাকে বলে, যাই হোক, আজকের শাস্তি এই পর্যন্ত এনাফ ফর ইউ, বাকি শাস্তি কাল দেয়া হবে। যা ফ্রেশ হয়ে আয়। তানহাও আর কথা না বাড়িয়ে সাথে সাথে ফ্রেশ হতে চলে যায়। অধীর তানহার কাণ্ড দেখে মুচকি হাসে আর মনে মনে বলে, সুইটহার্ট, সবে তো শুরু হলো সব কিছু, এত তাড়াতাড়ি তোমায় টায়ার্ড হলে তো চলবে না, তোমায় তো আরও অনেক কিছু সহ্য করতে হবে, সাথে আমাকেও। এগুলো বলে অধীর বাঁকা হাসে। রায়ান প্রকাশ্যে এসেছে এটা জানতে পেরে জনি আর জিসান কিছুটা অবাক হয়, আবার খুশিও হয়। এবার ওরা ওর শত্রুকে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে, এটা ভেবে দুই ভাই অনেক খুশি হয়। এই খুশিতে দুই ভাই একটা পার্টি রাখবে, যেটাতে রায়ানকে ও ইনভাইট করবে বলে ওরা ঠিক করে। তো যেই ভাবা সেই কাজ। রায়ানের কাছে জনির লোক দিয়ে খবর পাঠিয়ে দেওয়া হয় যে জনি জিসান তাকে ওদের পার্টিতে ইনভাইট করেছে। যদি সাহস থাকে তো রায়ান যেন ওদের পার্টিতে জয়েন করে, না হলে ওরা মনে করবে রায়ান একটা ভীতু। এই কথাগুলো রিক এতক্ষণ বলছিল রায়ানকে। রায়ান এতক্ষণ যাবৎ সব শুনছিল মনোযোগ সহকারে। তারপর সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে রিককে বলল, তাহলে কালকেই আমার শত্রুদের সাথে আমার প্রথম মোলাকাত হতে যাচ্ছে রিক।
এত বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে তাহলে শেষ পর্যন্ত। বলেই বাঁকা হাসে। রিক প্রত্যুত্তরে শুধু হ্যাঁসূচক মাথা নাড়ায়। তানহা রুমে একা একা বসে বসে বোর হচ্ছে। অধীর বাসায় নেই, সকালে বেরিয়ে গেছে। নানা নানু ঘুমোচ্ছে বিধায় ওদের সাথেও গল্প করতে পারছে না। তাই তানহা একা একা বোর হচ্ছে। ও এখন কি করবে এই একা বাড়িতে? কি করে সময় কাটাবে একা একা? ধুর, ভালো লাগে না।